দেখো আমরা যেটা বলতেছিলাম যে এলিপসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই এ বি। এ মানে কি? এই যে এটুক এটুক হচ্ছে এ, আর এটুক হচ্ছে বি। তাহলে চিত্র অনুযায়ী আমার এ মানে কত? এ মানে হচ্ছে দেখো 30 মিটার, 60-এর অর্ধেক 30 মিটার। আর বি মানে কত? 100-এর অর্ধেক 50 মিটার। তাহলে আমার এরিয়াটা তাহলে কত হবে? যে গতিশীল অবস্থায় সে এরিয়া দেখবে হচ্ছে পাই এ বি, অর্থাৎ পাই ইন্টু 30 ইন্টু হচ্ছে 50। 3 × 5 = 15, তাহলে এখানে হবে 1500 পাই। 1500 পাই এত মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার এখানে আনসার। দেখো তো সবাই বুঝলাম কিনা। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপর আসি হচ্ছে এই ম্যাথ গুলো, এগুলো বেশ গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। এরকম টাইপের 3-4টা ম্যাথ হইতে পারে, সবগুলো দেখা দিচ্ছি। কি বলা হচ্ছে দেখো, একটি খেলার মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ হচ্ছে 80 মিটার। একটি রকেট খেলার মাঠের দৈর্ঘ্য বরাবর 0.6 বেগে ঘুরে গেল। রকেট চারের কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে? আচ্ছা, তো ধরো আমার এখানে মাঠের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 80 মিটার, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে 100 মিটার। তো আমি এখন কি কাজ করলাম, যে এদিক বরাবর হচ্ছে আমি গতিশীল হয়েছি কত বেগে? 0.6 বেগে। তাহলে আমি এই যে রেক্টেঙ্গেল যেটা আছে সেটা শেপটা কিরকম দেখবো? দেখবো হচ্ছে অনেকটা এরকম, যে তার ওয়াই অক্ষ বরাবর কোনো কিছু চেঞ্জ আসবে না, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সে একটু ছোট হয়ে যাবে। এই যে দেখবো হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো পরিবর্তন দেখবো না। তার মানে এটা হচ্ছে আমার এখানে এল নট, আর এটা হবে হচ্ছে এখানে আমার এল হবে। এটা বের করতে বলছে কি, রকেট চারির কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে। তো রকেট চারির কাছে মাঠের ক্ষেত্রফল তাহলে কত হবে? এটা এই যে এখানে আমার এটার তখন এরিয়াটা হবে কত? যে 80 ইন্টু হচ্ছে এল। তাহলে এখান থেকে যে কাজটা করবো, প্রথমে তুমি হচ্ছে এল এর ভ্যালুটা বের করে নাও। যে এল মানে কি জিনিস? এল নট রুট ওভার 1 - সি স্কোয়ার/সি স্কোয়ার। তো এল নট মানে কত? 100 ইন্টু হচ্ছে রুট ওভার, এখানে আসবে হচ্ছে 1 - 0.6, তারপর হচ্ছে স্কোয়ার। তো কত আসে এটা একটু দেখো তো। 80 আসবে, 80 ভাইয়া। 80। 80। 80 আসলো, তো এখানে আসবে হচ্ছে কত? এই যে 80 × 80। তো আমার আনসার হবে এখানে 6400 মিটার স্কোয়ার। সবাই বুঝলাম এটা? জি ভাইয়া। এই ম্যাথটা হচ্ছে একবার ঢাকা বোর্ডে আসছিল, কত সালে যেন আসছিল আমার এক্সাক্ট খেয়াল নাই। এটা ঢাকা বোর্ডে আসছিল একদম। তো এটা হচ্ছে একদম সিম্পল একটা ম্যাথ। তো এখন তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে এত সিম্পল ম্যাথ দিবে না, একটু ঘুরাই পেঁচাই দিবে। তো কিরকম ঘুরাই পেঁচাই দিবে চলো দেখা যায়। দিবে হচ্ছে এইগুলা, দেখো কি বলা হচ্ছে। একটি রকেট 60 মিটার প্রস্থ এবং 80 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি খেলার মাঠকে কর্ণ বরাবর অতিক্রম করলো। রকেটটার ব্যাগ হচ্ছে 0.8 সি। রকেটের মধ্যে থাকা একজন পর্যবেক্ষক মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কত পরিমাপ করবে? তাহলে খেয়াল করো। তো আমরা হচ্ছে এটা একটা কর্ণ আঁকাই। এটা হচ্ছে ধরো একটা কর্ণ। তাহলে তার দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এখানে 80 মিটার, প্রস্থ হচ্ছে এখানে 60 মিটার। এটা হচ্ছে তার কর্ণটা, এবং সে হচ্ছে কর্ণ বরাবর হচ্ছে গতিশীল হয়েছে। এই যে এই দিক বরাবর গতিশীল হয়েছে কত বেগে? 0.8 সি বেগে। কর্ণ বরাবর সে গতিশীল হয়েছে। তো দেখো, সে সে কিন্তু এবার এক্স অক্ষ বরাবর গতিশীল হয় নাই, ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয় নাই। সে গতিশীল হয়েছে কর্ণ বরাবর। এখন সে যদি একদম কর্ণ বরাবর যদি গতিশীল হয়, তাহলে কিন্তু সে অবভিয়াসলি দুইটা ডাইমেনশনে কিন্তু চেঞ্জ দেখবে, অর্থাৎ সে 60 মিটারের মধ্যে পরিবর্তন দেখবে, সে হচ্ছে 80 মিটারের মধ্যে হচ্ছে পরিবর্তন দেখবে। ঠিক আছে। তো এখন এই ম্যাথটা দ্বারা কিভাবে ইজিলি সলভ করা যায়? তো আমাকে কিন্তু বের করতে বলছে যে দেখো, পর্যবেক্ষক মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কত পরিমাপ করবে। তো সে যদি গতিশীল হয়, সে কিন্তু দৈর্ঘ্য 80 মিটার দেখবে না, বা সে হচ্ছে প্রস্থ 60 মিটার দেখবে। সে কত দেখবে সেটা হচ্ছে বের করতে বলা হয়েছে। তাহলে তুমি একটু সিম্পলি চিন্তা করো, যে আহ আমি এতক্ষণ যা যা ফর্মুলা অ্যাপ্লাই করছি, যে দৈর্ঘ্য বা লেন্থ কন্ট্রাকশনের যতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করছি, সবগুলোতে আমার যে ভ্যালোসিটিটা ছিল, ভ্যালোসিটিটা কোন ডিরেকশন বরাবর ছিল? যে ডিরেকশন বরাবর পরিবর্তন হইতেছে ওই ডিরেকশন বরাবর কিন্তু আমার ভ্যালোসিটিটা ছিল। তাহলে তুমি এবার সিম্পল কাজ করো, যে তোমার যেহেতু এদিক বরাবর যেহেতু হচ্ছে ভ্যালোসিটি দেওয়া আছে, তাহলে তুমি এটা দুটো অংশে ভাগ করে একটার দৈর্ঘ্য বরাবর নাও, একটার প্রস্থ বরাবর নাও। তাহলে তো কাহিনী শেষ। দৈর্ঘ্য বরাবর আমি ভ্যালোসিটি পাই গেছি, প্রস্থ বরাবর আমি ভ্যালোসিটি পাই গেছি। তারপর ওইখান থেকে হচ্ছে তুমি সলভ করতে পারো। তো চলো আমরা হচ্ছে এই কাজটাই করি, যে ভ্যালোসিটি যেটা আছে না, ওটার হচ্ছে আমরা দুইটা উপাংশে ভাগ করে দিই। অর্থাৎ এদিক বরাবর হচ্ছে ভ্যালোসিটির একটা উপাংশ, আর এই দিক বরাবর হচ্ছে ভ্যালোসিটির আরেকটা উপাংশ। আচ্ছা, তো একটাকে ধরো আমরা বললাম হচ্ছে এটা ধরো হচ্ছে আমার ভি ইকুয়াল দেওয়া আছে এটা। তো আমরা এদিকে বললাম হচ্ছে এটা ধরো ভি এক্স, আর এটা ধরো বললাম হচ্ছে ভি ওয়াই। তো ভি এক্স আর ভি ওয়াই এগুলা বের করার জন্য অবশ্যই আমার একটা অ্যাঙ্গেল জানা লাগবে। তো এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এটা যদি 60 মিটার হয় স্থির অবস্থায়, তাহলে এটা হচ্ছে আমার এখানে 60 মিটার। তাহলে আমার এই যে কর্ণটা তাহলে কত হবে? কর্ণটা কিন্তু হবে অবভিয়াসলি কত? 8, 80, 60, তাহলে এটা হবে 100 মিটার। স্থির অবস্থায় কর্ণটা হবে 100 মিটার। তাহলে আমি কিন্তু খুব ইজিলি এখান থেকে থিটার ভ্যালু কিন্তু বের করতে পারবো।
আচ্ছা, তো দেখো আমরা প্রথমে ভিএক্স টা যদি বের করে নিই এখানে, তাহলে ভিএক্স টা সমান কত আসবে? ভি কস থিটা। তো ভি মানে কত? 0.8 সি ইন্টু কস থিটা মানে কত? কস থিটা মানে হচ্ছে দেখো এখানে 80/100, 80/100 বা হচ্ছে তুমি 8/10 বলতে পারো এটা। তো 8/10 এটা কত আসে? এটা কত আসে একটু দেখো তো। 0.8 × 8 / 10 কত আসে এটা? থিটা বাদ রাইখা 6 4 কত কত? 0.64, 0.64। 0.643 64 সি। আচ্ছা, এত মিটার পার সেকেন্ড। জি আচ্ছা, ভাইয়া। এটা আসলো। এবার চলো আমরা ভি ওয়াই টা বের করে ফেলি। তাহলে ভি ওয়াই কত আসবে? ঠিক সেম, 0.8 সি ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হচ্ছে 6/10। এটা কত আসে? এটা কত? 0.48 মনে হয় আসবে। জি ভাইয়া 0.48 আচ্ছা, তাহলে এবার এবার চলো, এবার হচ্ছে আমরা ইয়াটা বের করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমার কি এল নট। আচ্ছা, এটা কি দৈর্ঘ্য আর প্রস্থ বলছে না তো, কি বলা যায়? তো ধরো এটা তুমি এল ওয়ানই বলো। এল ওয়ান কি নাম দেওয়া যায়? দৈর্ঘ্য মানে তো লেন্থ। আচ্ছা, তুমি এটা এল নটই বলো। আর প্রস্থকে বলা হচ্ছে কি ডাব্লিউ নট বলো। ডাব্লিউ নট। তাহলে এখন তোমার বের করা লাগবে এটার জন্য তুমি গতিশীল কাঠামোতে পাইবা হচ্ছে এল, আর এটার জন্য তুমি গতিশীল কাঠামোতে পাইবা হচ্ছে ডাব্লিউ। তাহলে তুমি এল এর ভ্যালু বের করে ফেলো। এল ইকুয়াল কি আসবে? এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার। ভি মানে কত? ভি এক্স স্কোয়ার, কারণ এক্স অক্ষ বরাবর। ভি এক্স স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটা কত আসে? এল নট মানে কত? 80 ইন্টু রুট ওভার 1 - এটা কত পাইছি? 0.64। এটা কত? এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। 61.47। এই যে উপরটাই আসছে, তাহলে তাহলে ঠিক আছে, 61.47 এত মিটার। তাহলে এই ডাব্লিউ সমান কত আসবে? ডাব্লিউ নট রুট ওভার হচ্ছে 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে কত? 0.48, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে ডাব্লিউ নট মানে কত? 60। 60 ইন্টু এটা দেখো তো কত আসে, উপরেরটা হয় কিনা। জি স্যার, জি ভাইয়া হয় 56 পয়েন্ট 52.636। এই তো হচ্ছে আনসার। দেখো সবাই বুঝছো কিনা। জি জি ভাইয়া ভাইয়া বুঝছি। বুঝছি। আচ্ছা, তারপর আরেকটার মধ্যে আসি। দেখো কি বলা হয়েছে, কোন বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। একটি মহাকাশযান মাঠটির কর্ণ বরাবর 0.8 সি বেগে মাঠটাকে অতিক্রম করে মহাকাশযান আরোহী মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য বলা আছে 50 মিটার। আচ্ছা, একটু লিখি যে কি কি দেওয়া আছে। তো ধরো এটা হচ্ছে একটা বর্গ, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। তো এটা 50 মিটার, এটা হবে 50 মিটার বর্গ যেহেতু। এখন বলছে একটি মহাকাশযান মাঠটির কর্ণ বরাবর 0.8 সি বেগে মাঠটাকে অতিক্রম করে মহাকাশযান আরোহী মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে? আচ্ছা, এবার হচ্ছে তোমার ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। তাহলে কি কাজ করতে পারো? আচ্ছা দেখো, এটার জন্য ইজি একটা ওয়ে হচ্ছে তুমি একটা কাজ করো। এখান থেকে আমি এটাতে কানেক্ট করলাম, তার মানে হচ্ছে সে এদিক বরাবর গতিশীল হয়েছে। যে লাল কর্ণটা বরাবর সে গতিশীল হয়েছে, কিন্তু সাদা কর্ণ বরাবর কিন্তু সে গতিশীল হয় নাই। সাদা কর্ণ বরাবর সে গতিশীল হয় নাই। তো আমরা যদি বের করি যে স্থির অবস্থায় থাকা স্থির অবস্থায়, তো সাদা কর্ণটার দৈর্ঘ্য কত হবে স্থির অবস্থায়? তো কত? √2 এ, তার মানে কত? 50 এত মিটার। তো স্থির অবস্থায় লালটার দৈর্ঘ্য কত হবে? 50 √2 এত মিটার। এটা এগুলো কখন? স্থির অবস্থায়। তো এই ব্যক্তিটা যখন এই দিক বরাবর যদি গতিশীল হয়, আর কর্ণ বরাবর যদি সে গতিশীল হয়, তাহলে কিন্তু মানে একটা কর্ণ, মানে যে কর্ণ বরাবর সে গতিশীল হবে ওই কর্ণ বরাবরই কিন্তু সে পরিবর্তনটা দেখবে। তার মানে সে যদি গতিশীল হয়, তাহলে একটু চিন্তা করতো যে ফিগারটা কিরকম হবে। ফিগারটা কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে যে আমার সাদা কর্ণ যেটা আছে সেটা আমার দৈর্ঘ্যে আগের মতোই থাকবে। আহ, সাদা কর্ণটা হচ্ছে আগের মতোই থাকবে, বাট হচ্ছে লাল কর্ণটা এটা কিন্তু একটু ছোট হয়ে যাবে। তো ধরো লালটা পরিবর্তন হয়ে ধরো সবুজ হয়ে গেছে, এই যে লাল কর্ণটা হচ্ছে একটু ছোট হয়ে যাবে, যে এরকম হয়ে যাবে শেপটা। সাদাটা কিন্তু সেম থাকবে, কারণ সাদা বরাবর সে গতিশীল হয় নাই, সে গতিশীল হয়েছে লাল কর্ণটা বরাবর। তো লাল কর্ণ বরাবর ধরো পরিবর্তন হয়ে একটু ছোট হয়ে গেছে এটা। তো এবার দেখো শেপ কিন্তু আমার পাল্টাই গেছে পুরা। আগে ছিল বর্গ, এখন কিন্তু অনেকটা রম্বসের মতো হয়ে গেছে। এই যে এখন অনেকটা রম্বস হয়ে গেছে, এই যে এটা। এখন তোমাকে বের করতে বলছে এই রম্বসটার ক্ষেত্রফল কত, সেটাই হচ্ছে বের করতে বলা হয়েছে। তো আমরা এখান থেকে তাহলে বলতে পারি এই যে রম্বসের যে এই যে কর্ণটা আছে সেটা কত? এই যে আগের মতো সাদাটা 50 √2 থাকবে। আর এটা ধরো চেঞ্জ হইয়া ধরো আমার এল হয়ে গেছে। আর এটা ধরো আমার এল নট ছিল আগে, এল নট। তো এখন চলো আমরা এল এর ভ্যালুটাই বের করে ফেলি। এল এর ভ্যালুটা কত আসে চলো ক্যালকুলেট করি। এল ইকুয়াল হচ্ছে আমার এল নট রুট ওভার হচ্ছে 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তো এল নট মানে কত? এল নট মানে হচ্ছে 50 √2 ইন্টু রুট ওভার 1 - 0.8 তার উপর স্কোয়ার। এটা কত আসে দেখো তো।
30√2। 30√2 ভাইয়া। এত মিটার। তাহলে দেখো আমি কিন্তু এবার সে যখন গতিশীল হয়েছে এদিক বরাবর, গতিশীল হয়েছে যখন, সে কিন্তু আর বর্গ দেখবে না, সে দেখবে হচ্ছে এরকম একটা রম্বস আকৃতি। তো রম্বসের একটা কর্ণ হচ্ছে কত 30√2, আরেকটা কর্ণ হচ্ছে কত 50√2। তাহলে আমরা কিন্তু জানি যে যে কোনো বর্গ বা যে কোনো রম্বসের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বর্গ বা রম্বস, তাহলে কি শুধুমাত্র বর্গ বা রম্বসের ক্ষেত্রে, শুধুমাত্র বর্গ বা রম্বসের ক্ষেত্রে তার এরিয়া বের করার একটা টেকনিক আছে কর্ণ দিয়া। সেটা কি? হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল। এটা শুধুমাত্র আমি বর্গ বা রম্বসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। কর্ণ দিয়ে ক্ষেত্রফল বের করা। এগুলো হচ্ছে তোমাদের 19-এর যে ইয়াতে ছিল, পরিমিতি অধ্যায় ছিল, এরিয়া ইকুয়াল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাইলে তুমি দেখো এটা যেহেতু একটা রম্বস হয়ে গেছে, তো এটার তাই এরিয়াটা কি হবে? এটার এরিয়াটা হবে আমার হাফ ইন্টু কত 50√2, এটা হচ্ছে একটা কর্ণ, ওই 50 হ্যাঁ 2, কি লিখতেছি কেন, 2 ইন্টু হচ্ছে 30√2। তাহলে এটা কত আসবে? 1500। এটা তো 2 হয়ে যাবে, 1500। 1500, 1500 মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমার এখানে আছে। দেখো বুঝছো কিনা। জি ভাইয়া। জি ভাইয়া। তারপর আসে আরেকটা, দেখো এটা কি বলা আছে। 2500 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের বর্গাকার মাঠের কর্ণ বরাবর যাওয়া নভোযানের আরোহীর কাছে মাঠের ক্ষেত্রফল 1000 মিটার, 1000 মিটার স্কোয়ার মনে হলো। নভোযানের বেগ নির্ণয় করো। তো এটা অনেকটা আগেরটার মতো মনে হচ্ছে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে। আচ্ছা, বর্গাকার মাঠের কর্ণ বরাবর, আচ্ছা। তো দেখো তোমার স্থির অবস্থার যে ক্ষেত্রফলটা অর্থাৎ এস কাঠামো থেকে মাপা ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2500 মিটার স্কোয়ার। আবার দেখো তোমার এস প্রাইম কাঠামো থেকে মাপা ক্ষেত্রফলটাও দেওয়া আছে এখানে 1000 মিটার স্কোয়ার। তো এই অবস্থায় সে কি দেখবে? সে কিন্তু দেখবে হচ্ছে একটা বর্গ কর্ণ বরাবর গেছে, তার মানে এস প্রাইম থেকে সে কিন্তু বর্গ দেখবে না, সে দেখবে হচ্ছে অনেকটা রম্বস আকৃতি। তো বর্গ যদি হয় তাহলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তুমি হচ্ছে 2500 রুট করে দাও, তাহলে কত 50ই আসবে মনে হয়, 50 আসা উচিত। একটা বাহু আসবে 50 আর সবগুলো বাহু হচ্ছে 50 করে আসবে আর কি। তাহলে এই কর্ণ আসবে কত 50√2 এত মিটার। মানে দুইটা কর্ণই আসবে কত 50√2 করে, দুইটা কর্ণ। এটা হচ্ছে কর্ণগুলো, আর এটা হচ্ছে কি বাহুটা, বাহুটা। তো যখন রম্বস হয়ে গেছে, রম্বস কখন হয়? যখন সে একটা কর্ণ বরাবর গতিশীল হয় বাট আরেকটা কর্ণ বরাবর ডাইমেনশনটা ঠিক থাকে। তো যখন রম্বস হয়েছে তখন, তখন আমার একটা কর্ণ কিন্তু সেমই আছে, অর্থাৎ 50√2 মিটার একটা কর্ণ কিন্তু সেম আছে। বাট আরেকটা কর্ণ কি হয়ে গেছে, ধরো আরেকটা কর্ণ, এটা ধরো বললাম হচ্ছে আমি এল, আরেকটা কর্ণ কিন্তু এল নট থেকে এল হয়ে গেছে। ঠিক আছে। তো এবার চলো হচ্ছে আমাকে বের করতে বলছি কি, ব্যাগটা বের করতে বলছি। তার মানে আমার কাছে এল নট এর ভ্যালু আছে, আমি যদি কোনোভাবে এল এর ভ্যালুটা যদি বের করতে পারি তাহলে আমার কাজ হবে। এখন এল এর ভ্যালু কিভাবে বের করা যায় একটু চিন্তা করো তো, এ বলো কি একদম এল এর ভ্যালু কিভাবে বের করা যায়, চিন্তা করো। ভাইয়া ক্ষেত্রফলের সূত্র দিয়ে বাইর করা যাবে না? ক্ষেত্রফলের সূত্র, হ্যাঁ, হ্যাঁ ক্ষেত্রফলের সূত্র দিয়ে, হ্যাঁ এটাই জানতে চাইছিলাম। দেখো তাহলে আমরা এরিয়া ইকুয়াল বলতে পারবো হচ্ছে এখানে হাফ ইন্টু এল ইন্টু হচ্ছে এল নট। তো এস প্রাইম কাঠামো থেকে আমি এরিয়াটারে কত দেখতেছি? আমি দেখতেছি হচ্ছে 1000। তাহলে 1000 ইন্টু হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু হচ্ছে কত 50√2। সো এটা ক্যালকুলেট করলে এখানে এল এর ভ্যালু কত আসে দেখো তো। 20√2। এখানে কত 30, আগেরটাই আসে। এই আগেরটা আসা উচিত, আগেরটা তো আসা উচিত, কারণ না, আগেরটা আসলে তখন 20√2, এখানে, 20√2 আসে। হ্যাঁ হ্যাঁ 20√2। এই জন্য বলতেছি যে 30√2 যদি হইতো তাহলে এটা তো আমার 1500 আসা উচিত। আসবে হচ্ছে কত 20√2 এত। তো আমাকে এখন ভ্যালোসিটি বের করতে বলছে, তো আমি ভ্যালোসিটি ইকুয়েশন তো জানি যে সি ইন্টু রুট ওভার 1 - এল নট, যেহেতু বড় এল নট হবে নিচে আর এলটা হবে উপরে, তার উপর হচ্ছে স্কোয়ার। তো কত আসে এটা? সি ইন্টু রুট ওভার 1 - √2 বাদ যাবে, তাহলে উপরে হবে হচ্ছে 20, নিচে হবে 50 স্কোয়ার। এটা যত আসে তত বসাই দিবা। দেখো সবাই বুঝলাম কি না এটা, এটাই answer। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া বুঝছি। এরপরে আসি একটা সৃজনশীল, এটা হচ্ছে সম্ভবত শেরু স্যারের বইতে আছে, শেরু স্যার না জানি প্রামাণিক স্যার বই, এক্স্যাক্টলি খেয়াল নাই। দেখো কি বলা হয়েছে। সাম্য এবং স্বাগতর জন্ম হচ্ছে 1971 সালে, যখন বাংলাদেশ স্বাধীন হয়। যখন তাদের বয়স হচ্ছে 25, তখন সাম্য 100 মিটার লম্বা একটি নভোযানে মহাশূন্যে পাড়ি দেয়। আচ্ছা, সাম্যের নভোযানের বেগ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা কি বলছে আবার, পাড়ি দেয় সাম্য গতিশীল যানটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার দেখতে পাচ্ছি। তার মানে দেখো এখানে সবকিছু দেওয়া আছে। তোমার এল নট এর ভ্যালু দেওয়া আছে এখানে 100 মিটার, তারপর তোমার এল এর ভ্যালু দেওয়া আছে এখানে 60 মিটার,
তো এখান থেকে তুমি নবজনের ভ্যালোসিটি কত সেটা বের করে নিও, ক নাম্বার, এটা নিজের কাজ। তারপর বলা হয়েছে সাম্য স্বাধীনতার 50 বছর পূর্তি, কেউ একজন ভ্যালুটা ক্যালকুলেট করতো, এটা ভিটা ক্যালকুলেট করতো। সাম্য স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 42 বছর মহাশূন্যে ভ্রমণ করে কি বলতে ফেরত ফিরে আসবে। সাম্য স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা, তো আমাদের আলোচনা হচ্ছে 2 নাম্বারটা নিয়ে। 2 নাম্বারটা করার জন্য কিন্তু ওই ভি এর ভ্যালুটা লাগবে, এটা দেখো এটা কত আসে। 2.4 into 10 to the power 8. আচ্ছা, ওইটা কত সেকেন্ড আছে, ঠিক আছে। তো এখন চলো 2 নাম্বারের মধ্যে কি বলা হয়েছে সেটা বোঝার ট্রাই করি। যে সাম্য এবং স্বাগতর জন্ম হচ্ছে 1971 সালে। আচ্ছা, বয়স যখন 25 বছর। আচ্ছা, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 42 বছর পর। আচ্ছা দেখো, তাইলে আমরা যদি সাম্যর কথাই যদি বলি, সাম্য যে আছে তার জন্ম হয়েছে 1971 সালে, এবং তার বয়স যখন 25 বছর। আচ্ছা, তার বয়স যখন 25 বছর তখন কত সাল চলে বলতো, কত সাল? 96 সাল মনে হয় নাকি? জি ভাইয়া, 1996। 1996 সাল চলে। জি ভাই, তার বয়স যখন 25 বছর, 1996 সাল চলে। আচ্ছা, এরপর কি করছে, সে 25 বছর বয়সে মহাশূন্যযানে যাত্রা শুরু করছে। কত বেগে? ভি ভ্যালোসিটিতে। 2.4 ইন্টু হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড, এত বেগে সে যাত্রা শুরু করছে। এবং পৃথিবীতে, এবং সে আবার ফেরত আসছে, আবার সে ফেরত আসছে। কত সময় পর ফেরত আসছে? আসছে আমি ধরলাম 3 সময় পর ফেরত আসছে। এবং বলে দিছে যে কত বছর, 42 বছর মহাশূন্যে ভ্রমণ করে ফেরত আসবে। স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 42 বছর মহাশূন্যে ভ্রমণ করে ফেরত আসবে। তাহলে বলো তো, এই যে 42 বছরটা, এটা কি আমার টি এর ভ্যালু নাকি টি নোটের ভ্যালু? টি নটের ভ্যালু। টি নট ভাই এটা। কি বলছে দেখো, সাম্য গতিশীল যানটার দৈর্ঘ্য 60 মিটার দেখতে পেল। আচ্ছা, সাম্য স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 42 বছর মহাশূন্যে ভ্রমণ করে ফেরত আসবে। আচ্ছা, হ্যাঁ, এটা টি নোটের ভ্যালুটা দেওয়া আছে এখানে, 42 বছর, 42 বছর সে মহাশূন্যে ভ্রমণ করে ফেরত আসবে। তাহলে তুমি চিন্তা করো, অবশ্যই এই টি নোটের রেসপেক্টে পৃথিবীতে একটা টাইম কাটবে, সেটা কত? সেটা হচ্ছে আমার টি সময়। তো চলো টি এর ভ্যালুটা বের করি। তাহলে টি ইকুয়াল কত আসবে আমাদের? টি ইকুয়াল সূত্র কি ছিল? টি নট ডিভাইডেড রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। এটা ক্যালকুলেট করো কত আসে। উপরে বসাবে হচ্ছে 42, আর নিচে বসাবে হচ্ছে √1 - 2.4। ভাইয়া টু পয়েন্ট 70 ফোর আসে। 70 ভাই। যদি 10⁸ গুলো বাদ দিয়ে দেন, তাহলে কত? 70 বছর। তাহলে পৃথিবীতে কাটে গেছে হচ্ছে 70 বছর। তাহলে তুমি দেখো, সে যাত্রা করছিল হচ্ছে 1996 সালে। তাই সে যখন পৃথিবীতে যখন ফেরত আসবে, সে যাত্রা করছিল হচ্ছে 1996 সালে। তো সে যখন পৃথিবীতে ব্যাক আসবে, কামব্যাক যখন করবে, রিটার্ন ব্যাক যখন করবে, তখন পৃথিবীতে কত সাল চলবে? উনিশশো 2066। ছিয়ানব্বই প্লাস 70, 2066 সাল। 2066 সাল। কিন্তু স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান কত সালে হয়ে গেছে? যে 1971 2021 প্লাস 50, প্লাস। কত সাল? 2021 না? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, 2021। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখো স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান কিন্তু 2021 সালে হয়ে গেছে। কিন্তু সে পৃথিবীতে আইসা দেখবে যে সাল চলতেছে হচ্ছে 2066 সাল। তাহলে তো সে যোগ দিতে পারবে না, তাহলে সিদ্ধান্ত কি লিখবা? সে অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। দেখো বুঝলাম কিনা। জি ভাইয়া, বুঝছি। ভাই বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে আজকের কুইজ, টাইম দিলাম 4 মিনিট। দেখো সলভ করো সবাই এটা। 12টা 5 বাজে, 12টা 5 না, সরি, 12টা 6 বাজে আমার ঘড়িতে। 12টা 10-এ শেষ করবা। সবাই সলভ করো এটা। নিজে নিজে সলভ করবা।
ভাইয়া শেষ। কত আসছে তোমাদের? কার কত আসছে বলো? ভাইয়া সময় ব্যাস আসছে 24 সেন্টিমিটার আর সময় আসছে 25 মিনিট। 25 মিনিট। নাম কি তোমার? কে বলছো এটা? আমারও আজমাইন। এটাই আসছে ভাইয়া। আমিন। আর কি আজমাইনের কি এটা আসছে? জি ভাইয়া, আমি বলছি। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? জি ভাই, আমারও সেম আসছে। আচ্ছা। তা- 24 সেন্টিমিটার 25 মিনিট। আচ্ছা, দেখো, আচ্ছা তাহলে ভাইয়া জি এখন ভাই মনে বলো। হয় ভাইয়া 37 দশমিক সামথিং হবে। ওখানে ভুলে আমরা ওই যে সংকুচিত, মানে আমরা পৃথিবী থেকে দেখলে তো একটু বড় দেখবো, 37 দশমিক সামথিং আসে। আমরা ভুলে ভাইয়া ভাগের জায়গায় গুণ দিয়ে দিছিলাম। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, তাহলে হচ্ছে সামিনের মতে তাইলে 24 আর 25 আসেন। ভাইয়া 37.5 আসে ব্যাস। আচ্ছা, তাই আর খাবার টাইম আসে হলো 25 মিনিট। বেশ। এটা আসলে 25 সেন্টিমিটার। আচ্ছা, এক নাকি দুই, তোমরা কোনটারে বেশি সমর্থন করো বলো তো? ভাইয়া এক। দ্বিমত করার কেউ আছে? মনে হচ্ছে 25 আর 24। আচ্ছা, 25 কেন? ব্যাখ্যা বলো তো। 25-এর ব্যাখ্যা বলো। 37-এর ব্যাখ্যা তো শুনলাম। 37.5 আছে। আর 25-এর ভাইয়া 16 মিনিট হবে কি? সময় 25 আসছে, তো ব্যাস আসছে 24। আচ্ছা, আচ্ছা, 24, সরি, 24 মনে হয়, হ্যাঁ। সময় হচ্ছে 25 মিনিট। আরেকজন বলতেছে 16 মিনিট। আচ্ছা, আর আর কার কোনো দ্বিমত আছে? আর 1 মিনিট বাকি আছে। আর তো মনে হয় কারো কোনো ডিসিশন নাই। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা সলভ এটাই দেখি। আজমাইন বলো যে কেন হচ্ছে তুমি 24 পাইছো, কি কি কাজ করছো? ভাইয়া আমার তো প্রকৃত ব্যাস যেটা ওটা তো আমার গতিশীল কাঠামোতেই, তাহলে আমার তো এটা ডি নট হচ্ছে আহ কত এখানে 30 সেন্টিমিটার। তো সূত্র তো হ্যাঁ, ভাইয়া ঠিক আছে। প্রকৃত প্রকৃত এটাই তো হবে। হ্যাঁ, 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 ঠিক ধরতে পারছো। দেখো, তো আমরা এতক্ষণ যে ম্যাথ গুলো করে আসছিলাম, আমি কিন্তু বলছিলাম ওই যে তোমার টাইম বা হচ্ছে ইয়াগুলোর ক্ষেত্রে, দৈর্ঘ্যের আপেক্ষিকতার ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যে তুমি ওই যে বাংলা যে লেখাগুলো ছিল যে টি নোট মানে হচ্ছে তোমার, টি নোটটা নিয়ে অত ঝামেলা হবে না। কারণ হচ্ছে এই ইয়ারটা নিয়ে, এল এরটা নিয়ে, যে এল নোট মানে কি পড়ছো, যে তুমি স্থির কাঠামোর দৈর্ঘ্য। আর হচ্ছে এল মানে কি পড়ছো, তুমি হচ্ছে গতিশীল কাঠামোর দৈর্ঘ্য। বাট তোমার কিন্তু জিনিসগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে। মানে হচ্ছে এগুলার অ্যাকচুয়াল পরিচয়টা কি, মানে অ্যাকচুয়াল হচ্ছে এল নোট মানে হচ্ছে কি আমার প্রকৃত, আর এল মানে হচ্ছে আমার এখানে আপাত। ঠিক আছে? তাহলে তুমি এখানে খেয়াল করো যে এখানে কোশ্চেনটার মধ্যে যেটা বলা হয়েছে, 0.63 বেগে গতিশীল একজন নভোচারী 30 সেন্টিমিটার ব্যাসের একটা প্লেটে খাওয়া সম্পন্ন করলেন। তার মানে এই যে তার যে 30 সেন্টিমিটার ব্যাসের যে প্লেটটা, সেটা কোন জায়গায় আছে, পৃথিবীর মধ্যে নাকি রকেটের মধ্যে? সেটা কই আছে? রকেটের মধ্যে কিন্তু আছে। তো রকেটের রকেটের মধ্যে যদি থাকে, প্লেটটা যেহেতু আমার রকেটের মধ্যে আছে, তার মানে রকেটে থাকা ব্যক্তি কি প্লেটটার প্রকৃত দৈর্ঘ্যটা কাউন্ট করবে। তো প্লেটের প্রকৃত দৈর্ঘ্য মানে কি জিনিস? প্রকৃত দৈর্ঘ্য মানে হচ্ছে এল নট। এল নট মানে হচ্ছে এখানে 30 সেন্টিমিটার। আর তুমি পৃথিবী থেকে দেখবা হচ্ছে আপাতটা। তুমি পৃথিবী থেকে দেখবা হচ্ছে আপাত। সবাই কি বুঝলাম একটু এই জিনিসটা? জি ভাইয়া বুঝছি। কারণ দেখো, প্লেটটা কিন্তু আমার রকেটের মধ্যে আছে। আর রকেটের মধ্যে যদি থাকে, আমি কিন্তু লিখে দিচ্ছিলাম যে ওই যে ঘড়িকে যে কাঠামোতে রাখবো সেই কাঠামোর ব্যক্তি প্রকৃত সময় মাপবে। ঠিক সিমিলার জিনিস, প্লেটটার যেহেতু আমি রকেটের মধ্যে রাখছি, তাহলে রকেটের ব্যক্তি কিন্তু প্রকৃত জিনিসটা মাপবে। আর আমি পৃথিবীতে থেকে কিন্তু প্রকৃতটা মাপবো না, আমি মাপবো হচ্ছে আপাতটা। তাহলে আমার সূত্র কি জিনিস? সূত্র দেখো, সূত্র কিন্তু সিমিলারই হবে।
মানে কি যেন ছিল, L=L0 √1 - v² / c²। L0 এর পরিচয় কি ছিল? প্রকৃত। L0 মানে ছিল প্রকৃত, আর L মানে ছিল হচ্ছে আপাত। এটা দিয়ে যদি সলভ করো তাহলে দেখবা আসবে হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। আর টাইম টাইম এটা নিয়ে কোনো ঝামেলা নাই, টাইম সবারই আসবে হচ্ছে 25 মিনিটে আসবে। 16 মিনিট কার আসছে? 16 মিনিট কেমনি আসছে? টাইম আসবে হচ্ছে 25 মিনিট। কিভাবে আসছে? কারণ দেখো, আহ এবং এটা তার 20 মিনিট সময় অতিবাহিত হয়। তাহলে কি, তো তার ঘড়িতে যেহেতু 20 মিনিট সময় অতিবাহিত হয়েছে, তাহলে তার মানে কি রকেটের ভিতরে যে সময়টা, সেটাই কি আমার প্রকৃত সময়। যে প্রকৃত সময় মানে কি ছিল, T0 = কত? 20 মিনিট। তো তুমি পৃথিবী থেকে টি কত দেখবা সেটাই হচ্ছে বের করবা। T0টা মানে কি? প্রকৃতটা, প্রকৃত। আর টি মানে কি? টি মানে হচ্ছে তুমি পৃথিবী থেকে যেটা দেখবে সেটা হচ্ছে আপাতত। আচ্ছা, এই ঝামেলাটা কেন লাগছে? এই যে আমি এতগুলা ম্যাথ করে আসলাম, L L0 দিয়ে কোনো ঝামেলা হইলো না। এবার কেন ঝামেলাটা হয়েছে? ঝামেলাটা হয়েছে এই কারণে, দেখো আমি কিন্তু চিত্রটার মধ্যে দেখাইছিলাম যে সময় যখন প্রমাণ করি তখন আমি এস কাঠামোতে কি দেখতাম? আপাত দেখতাম। টাইম যখন প্রমাণ করি আর এস প্রাইম কাঠামোতে কি দেখতাম? প্রকৃতটা দেখতাম। কারণ কি, আমি ওই যে আমার যে ঘড়িটা ছিল, ঘড়িটারে আমি রাখছিলাম হচ্ছে এস প্রাইম কাঠামোতে। আর দৈর্ঘ্যটা যখন আমি প্রমাণ করি, কারণ প্রমাণগুলো আমাদের বই এভাবেই দেওয়া, তো আমি ওইভাবেই দেখাইলাম। দৈর্ঘ্য যখন প্রমাণ করি তখন আমি প্রকৃতটা দেখতাম হচ্ছে এস থেকে, প্রকৃতটা দেখতাম হচ্ছে এস থেকে। আর এস প্রাইম থেকে আমি দেখতাম হচ্ছে আপাতটা। কিন্তু আমার এই কোশ্চেনটার মধ্যে প্রকৃতটাই কিন্তু দেখতেছি আমি এস প্রাইম থেকে। কারণ দেখো, রকেটের মধ্যে যেহেতু আমার প্লেটটা আছে, তো প্লেটের যে 30 সেন্টিমিটার ব্যাস, ওটাই কিন্তু তার প্রকৃত ব্যাস। সবাই কি বুঝলাম একটু? জি ভাইয়া, বুঝছি এবার। জি ভাই বুঝছি। মানে এটা কি ছিল আমার প্রমাণের মধ্যে, বাট এই ম্যাথের মধ্যে কি, এই ম্যাথের মধ্যে আমি আপাত দেখবো হচ্ছে পৃথিবী থেকে, দ্যাট মিনস এস থেকে। আর প্রকৃত দেখবো কই থেকে? এস প্রাইম থেকে। কারণ আমার প্লেটটা কিন্তু রকেটের ভিতরেই আছে, ঠিক আছে? তো এটার আনসার আমাদের 37.5, এটা না, এটার আনসার হচ্ছে 24 সেন্টিমিটার। আর 16 মিনিট কিভাবে হয় জানি না, এটা হচ্ছে 25 মিনিট আনসার। সবাই তো বুঝলাম একটু? তাইলে ভাইয়া, তাইলে কি ভাইয়া ওই যে আপাত লেন্থ যেটা, ওটা কি সবসময় প্রকৃতর থেকে কম হবে না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ প্রকৃত থেকে কম হবে, প্রকৃত থেকে বুঝছি। কম হবে এটা। ওকে, আর কোনো ঝামেলা আছে এই 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 প্রবলেমটায়? না ভাইয়া। হ্যাঁ। না ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের লেন্থ কন্ট্রাকশন এই টপিকটাও শেষ, আমরা টাইম ডাইলেশন শেষ করছি, লেন্থ কন্ট্রাকশন শেষ করছি। তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে ভরের আপেক্ষিকতা। তো ভরের আপেক্ষিকতা বললে আমাদের আপেক্ষিকতা পার্ট শেষ হয়ে যাবে। তারপর আসে হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক পার্ট, ঠিক আছে? তো দেখি ভরের আপেক্ষিকতা আজকে কত পর্যন্ত দেখানো যায়, দেখি। তো প্রমাণটাই হয়তো আজকে দেখাবো, সব ভালো করে প্রমাণটা একটু খেয়াল করুন। বইয়ে হচ্ছে এই ভরের আপেক্ষিকতা প্রমাণটা একদম হিবিজিবি ভাবে দিচ্ছে, এটা আমিও বুঝি না এটা কি লিখছে। তো একদম সিম্পল একটা প্রমাণ এখানে দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝো এটা কি বলা হয়েছে। ভরের আপেক্ষিকতা, তো এটার জন্য আমরা দুইটা গাড়ি চিন্তা করি। ধরো একটা হচ্ছে লাল গাড়ি আর একটা হচ্ছে নীল গাড়ি। এবং গাড়ি দুইটা হচ্ছে সেম কোম্পানি, মানে একদম আইডেন্টিক্যাল। লাল গাড়িটা দেখতে যেরকম, নীল গাড়িটা দেখতে একদম সেম, একদম সেম, হুবহু সেম। একই কোম্পানির গাড়ি, দুইটার এফিসিয়েন্সিও সেম, একদম সবকিছু সেম। এরকম আমরা দুইটা গাড়ি চিন্তা করে নিই। আচ্ছা, তারপর একজন লোককে আমরা এই জায়গায় দাঁড় করালাম। এই লোকের ভ্যালোসিটি কত? এই লোকের ভ্যালোসিটি হচ্ছে 0। অর্থাৎ এই যে ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে এখানে স্থির দাঁড়ায় আছে, এই ব্যক্তি এখানে স্থির দাঁড়ায় আছে। আচ্ছা, আর এই যে লাল গাড়িটার ভিতরে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে, সে ধরো হচ্ছে হলুদ কালার যে ব্যক্তিটা। আর নীল গাড়ির ভিতরে কোনো ব্যক্তি নাই। কিন্তু আমি দুইটা গাড়ির মধ্যে দুইটা বলকে রাখলাম, দুইটা ফুটবলকে রাখলাম। একটা ফুটবলকে বললাম হচ্ছে টি, আর একটা ফুটবলকে বললাম হচ্ছে ধরো কিউ বললাম। আচ্ছা, ফুটবল গুলো কিন্তু একদম সেম, একদম আইডেন্টিক্যাল ফুটবল। তো স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তিটা স্থির দাঁড়ায় আছে, তার সাপেক্ষে ফুটবল দুইটার সবকিছু কিন্তু সেম মনে হবে। অর্থাৎ এই ফুটবলটার ভর যা হবে, এই ফুটবলটার ভরও কিন্তু তাই হবে। কারণ সে হচ্ছে স্থির পর্যবেক্ষক, স্থির ব্যক্তির সাপেক্ষে। কিন্তু আবার আমরা আরেকটা কথা বললাম এখানে। আচ্ছা দেখো, এখানে একটু লেখা আছে, লেখাটা বলি। যে ধরি কার এ এবং কার বি হচ্ছে একই ধরনের গাড়ি। ধরি স্থির অবস্থায় পি বলের ভর ইকুয়াল হচ্ছে কিউ বলের ভর। মানে স্থির অবস্থায় যদি আমি দেখি, তাহলে দুইটা বল হচ্ছে একদম আইডেন্টিক্যাল। পি বলটা যেরকম দেখতে, কিউ বলটাও একই রকম দেখতে, এবং দুইটার ভরও সেম স্থির অবস্থায়। আচ্ছা, তো তারপর আমরা চিন্তা করলাম যে হচ্ছে গাড়ি দুইটা সেম ভ্যালোসিটিতে আগাইতেছে, কারণ গাড়ি দুইটা কিন্তু সেম কোম্পানির গাড়ি, একদম আইডেন্টিক্যাল। তো গাড়ি দুইটা সেম ভ্যালোসিটিতে আগাইতেছে। তো সেম ভ্যালোসিটিতে যে আগাইতেছে, এই ব্যাপারটা দেখবে কি? দেখবে হচ্ছে এই যে স্থির যে ব্যক্তি দাঁড়ায় আছে, এই স্থির ব্যক্তি কিন্তু দাঁড়ায় আছে একদম দুইটার মাঝামাঝি একটা লাইন বরাবর। দুইটা গাড়ির একদম মিডল পয়েন্ট বরাবর দাঁড়ায় আছে এই স্থির ব্যক্তি। তাহলে তার সাপেক্ষে কি হবে? গাড়ি দুইটা কিন্তু সেম ভ্যালোসিটিতে আগাইতেছে। কিন্তু এই গাড়ির ভিতরে যে ব্যক্তি আছে, সে কিন্তু আর বুঝবে না যে দুইটা গাড়ি যে সেম ভ্যালোসিটিতে আগাইতেছে, কারণ সে কিন্তু নিজেও গতিশীল।
সে কিন্তু নিজেও গতিশীল। সো সে কিন্তু প্রকৃত ভ্যালোসিটিটা মাপতে পারবে না। তো প্রকৃত ভ্যালোসিটি মাপবে কে? প্রকৃত ভ্যালোসিটি সেই মাপবে যে হচ্ছে স্থির দাঁড়ায় আছে। এই ব্যক্তি মাপবে হচ্ছে দুইটার ভ্যালোসিটি, ভিবি মাপতেছে। তো কি, সরি, লাল গাড়ির ভিতরে যে হলুদ ব্যক্তিটা আছে, সে কিন্তু দুইটা গাড়ির ভ্যালোসিটি কিন্তু সেম পরিমাপ করবে না, কারণ সে কিন্তু নিজেও গতিশীল। সো তার রেসপেক্টে লাল গাড়ির একটা ভ্যালোসিটি থাকবে, নীল গাড়ির একটা ভ্যালোসিটি থাকবে। যদিও যদিও দুইটা গাড়ি কিন্তু আসলে সেম ভ্যালোসিটিতে আগাইতেছে, কারণ স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দুইটা হচ্ছে সেম ভ্যালোসিটিতে আগাইতেছে। কিন্তু এই যে হলুদ ব্যক্তি যেহেতু নিজেও গতিশীল, সে দেখবে তার গাড়ি, মানে তার লাল গাড়িটা একটা ভ্যালোসিটি নিয়ে আগাইতেছে, আর নীল গাড়িটা আরেকটা ডিফারেন্ট ভ্যালোসিটি নিয়ে আগাইতেছে। আসলে কিন্তু দুইটা সেম। এই যে এই কথাটাই হচ্ছে লেখা আছে এখানে, দেখো ভিএ ভিবি পরিমাপ করে লাল গাড়িতে থাকা লোক, তো লাল গাড়িতে থাকা লোকটা তার নিজের গাড়ির ভ্যালোসিটি পরিমাপ করবে হচ্ছে ভিএ, আর নীল গাড়ির ভ্যালোসিটি পরিমাপ করবে হচ্ছে ভিবি। আচ্ছা, নীল গাড়ির ভিতরে কোনো মানুষ নেই, অ্যাকচুয়ালি দুইটা গাড়ি একই বেগে দুইটা গাড়ি হচ্ছে একই বেগে আগাচ্ছে। কার সাপেক্ষে? ওই যে স্থির ব্যক্তির সাপেক্ষে। কারণ সে নিজে যদি স্থির থাকে তাহলে সে হচ্ছে অ্যাকচুয়ালটা দেখতে পারবে, এখন সে যদি নিজে গতিশীল হয়ে যায় তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালটা দেখবে না। ঠিক আছে। আচ্ছা, তো লাল গাড়ির ক্ষেত্রে আমরা এফ ইকুয়াল ভিটি সূত্র যদি অ্যাপ্লাই করি, তো আমি শুরুতেই বলছিলাম যে এই ব্যক্তিটা, স্থির ব্যক্তিটা হচ্ছে দুইটা গাড়ির একদম মাঝামাঝিতে দাঁড়ায় আছে। তো আমি ধরলাম দুইটা গাড়ির মাঝখানের দূরত্ব যদি ওয়াই হয়, তো মাঝামাঝি লাইন বরাবর একটা রাস্তায় দূরত্ব অতিক্রম করা লাগবে হচ্ছে ওয়াই/2। এটার জন্য কত, নীলটার জন্য কত, ওয়াই/2। তো লাল গাড়ির জন্য আমি লিখলাম হচ্ছে এস ইকুয়াল ভিটি সূত্র আমি অ্যাপ্লাই করবো। দেখো এস ইকুয়াল ভিটি সূত্র, এই এস ইকুয়াল ভিটি। আচ্ছা, এখানে কিন্তু আবার টি এর ঝামেলা লাগাই না। এস ইকুয়াল ভিটি মানে আমি বুঝাইতেছি ডিসপ্লেসমেন্ট ইকুয়াল ভ্যালোসিটি ইন্টু হচ্ছে টাইম। ঠিক আছে। তো দেখো লাল গাড়ির জন্য দূরত্ব কতটুকু, ওয়াই/2, তাহলে এস এর জায়গায় ওয়াই/2 আমি বসাই দিলাম এই জায়গায়। আচ্ছা, তো এই যে গাড়ির ভিতরে যে এই ব্যক্তি আছে, এই ব্যক্তি লাল গাড়ির ভ্যালোসিটি কত দেখতেছে, ভিএ দেখতেছে, তাহলে ওই যে ভ্যালোসিটি থেকে ভিএটা বসাই দিলাম। তাহলে তুমি এবার চিন্তা করো যে হচ্ছে ধরো এই যে হলুদ যে ব্যক্তিটা আছে, দেখো গাড়ি দুইটা যদি একদম মুখোমুখি যদি আসতে থাকে, একদম সেম ডিস্টেন্সে যদি আসতে থাকে, তাহলে দুইটা কিন্তু একটা সংঘর্ষে লিখতে হবে। কোন জায়গাতে আসা, এই যে মিডল লাইন বরাবর আসা, দুইটা কিন্তু সংঘর্ষে লিখতে হবে। তো আমরা ধরে নেই যে সবকিছু তো যে এই ব্যক্তির সাপেক্ষে আমরা চিন্তা করতেছি, হলুদ হলুদ ব্যক্তির সাপেক্ষে, কারণ নীল গাড়িটার ভিতরে কিন্তু কোনো মানুষ নাই। তো লাল গাড়িটার ভিতরে হচ্ছে এই মানুষটা, তাহলে এই মানুষটা দেখবে তার নিজের গাড়িটা, এই যে মাঝখানের যে মিড লাইনটা আছে, সেটা সেটা টাচ করতে টাইম লাগবে হচ্ছে টি0। আর নীল গাড়িটা এই লাইনটা টাচ করতে টাইম লাগবে হচ্ছে টি। তো এখন কেন টি0 আর টি হয়েছে? কারণ ওই যে তুমি আসল পরিচয় ফেরত ফেরত যাও, টি0 আসল পরিচয় কি, প্রকৃত। আর টি এর আসল পরিচয় কি, আপাতত। এই যে এখানে যদি একটু লিখি যে টি0 মানে কি ছিল, প্রকৃত সময়টা। তো প্রকৃত সময়টা কে মাপবে? যার কাঠামোতে কাহিনী হইতেছে সে মাপবে। আর টি মানে ছিল হচ্ছে আপাতত। তাহলে দেখো এই সবকিছু যেহেতু এই হলুদ ব্যক্তি যেহেতু পরিমাপ করতেছে, তাহলে তার নিজের গাড়িটার যে সময় সেটা কি দেখবে, প্রকৃত দেখবে। এজন্য আমি এখানে লিখছি হচ্ছে টি0। আর সে যেহেতু নীল গাড়ির ভিতরে নাই, তাহলে সে, এই যে এই হলুদ ব্যক্তি নীল গাড়ির সময়টাকে কি দেখবে, আপাতত দেখবে। কারণ সে কিন্তু নীল গাড়ির ভিতরে নাই, সে আছে কই, লাল গাড়ির ভিতরে। তো সে লাল গাড়িটার এই মিড লাইন বরাবর পৌঁছাতে যে সময়টা, সেটা কি দেখবে, প্রকৃত সময়টা দেখবে। এই জন্য আমরা লাল গাড়ির জন্য টি0 ইউজ করছি, আর নীল গাড়ির জন্য হচ্ছে যে টি ইউজ করছি। তাহলে দেখো এই যে টি এর জায়গায়, লাল গাড়ির জন্য টি এর জায়গায় আমরা টি0 ইউজ করছি এখানে, আর নীল গাড়ির জন্য আমরা ভিবি ইউজ করছি, আর হচ্ছে এখানে টি ইউজ করছি। কারণ লাল গাড়িতে থাকা ব্যক্তি কিন্তু নীল গাড়িটার মিড লাইন বরাবর আসতে সময়টা দেখবে হচ্ছে আপাত সময়টা। ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা ভি এ সমান লিখলাম হচ্ছে y/2t0, আর ভিবি সমান লিখলাম হচ্ছে y/2t। এই যে এখান থেকে জাস্ট একটু ট্রান্সফর্ম করে এটা লিখলাম। আচ্ছা, আবার এখানে আসি। যেহেতু দুইটা গাড়ি অ্যাকচুয়াল ভরবেগ সমান, তাই সংঘর্ষের পর গাড়ি দুইটা থেমে যাবে। কারণ দেখো সবকিছু কিন্তু সেম, পুরো আইডেন্টিক্যাল জিনিসপত্র। দুইটা যদি একসাথে যদি মুখোমুখি সংঘর্ষ হয়, দুইটা কিন্তু ফাইনাল ভরবেগ বা মোমেন্টাম কিন্তু জিরো হয়ে যাবে। তো ভরবেগের সংক্রমণ সূত্র থেকে পাই আমরা m0 va। m0 va কোনটার জন্য, এই যে এটার জন্য, -mg। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভরবেগটা। এই যে দেখো, আচ্ছা m0টা আমরা ধরে নিছি হচ্ছে ইয়ারটা, যে লাল গাড়িতে থাকা যে ফুটবলটা সেটার ভর আমরা ধরে নিছি m0। আর নীল গাড়িতে থাকা যে ফুটবলটা সেটার আমরা ভর ধরে নিছি হচ্ছে m। তো ইনিশিয়ালি আমার লাল গাড়িটার ভরবেগটা, বা বা এটা চিন্তা করতে পারো, লাল গাড়ির ভিতরে যে ফুটবলটা আছে, তার ইনিশিয়াল ভরবেগ কত? তার ইনিশিয়াল ভরবেগ কত হবে, m0 ইন্টু হচ্ছে va। আর নীল গাড়ির ভিতরে যে ফুটবলটা আছে, কিউ বল, এটার ইনিশিয়াল ভরবেগ কত হবে, m ইন্টু হচ্ছে ভিবি। ঠিক আছে। এবং ডিরেকশন কিন্তু অপোজিট। এই যে আমি যদি ভিএটারে যদি পজিটিভ ধরি, ভিবিটা হবে নেগেটিভ, কারণ একটা আরেকটার উল্টা দিক। এই জন্য হচ্ছে দেখো ইনিশিয়াল ভরবেগ গুলা মাইনাস হচ্ছে, আসলে কিন্তু মাইনাস হয়নি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কোশ্চেন কি বলো। ভাইয়া, ওই যে এই যে নীল গাড়িতে যে বলটা আছে, এটার ভর এম, আর
সময় টি দেখতেছে কে, এই যে স্থির ব্যক্তি নাকি এই যে গতিশীল ব্যক্তি? না ওই যে এই যে এই ব্যক্তি, আমরা সবকিছু এর সাপেক্ষে চিন্তা করছি। এই যে হলুদ ব্যক্তির সাপেক্ষে। জি ভাই। যেহেতু দুইটা গাড়ি অ্যাকচুয়াল ভরবেগ সমান, তাই সংঘর্ষের পর গাড়ি দুইটা থেমে যাবে। সংরক্ষণ সূত্র থেকে পাই হচ্ছে এই জিনিসটা, যে ফাইনাল আমার যে মোমেন্টাম আছে সেটা জিরো হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা লিখলাম, তারপর হচ্ছে আমরা ওই যে ভি এ এটার ইকুয়েশনটা এখানে বের করছি, এটা বসাই দিচ্ছি এই জায়গায়। তারপর ভিবি এটা বসাই দিচ্ছি হচ্ছে এই জায়গায়। আলটিমেট ইকুয়েশন পাইছি হচ্ছে এইটা, এম নট বাই টি নট, এম বাই হচ্ছে টি। তারপরে যে টি নট আর টি এর যে সম্পর্কটা সেটা বসাই দিছি। আলটিমেট ইকুয়েশন পাইছি হচ্ছে এইটা, এই যে এই ইকুয়েশনটা পাইছি। আচ্ছা, এই ইকুয়েশনটা আসলে মিন করতেছে কি, এটা যদি আমি একদম সিম্পল ভাষায় বলি, এই ইকুয়েশনটা মিন করতেছে হচ্ছে এটা, যে ধরো একটা বস্তু হচ্ছে এখানে বসে আছে, তার ভর ধরলাম হচ্ছে এম নট বললাম, তার ভ্যালোসিটি কত, 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ স্থির বসে আছে এখানে। এই বস্তুটা এখানে স্থির বসে আছে, তার ভর হচ্ছে এম। এখন কোনোভাবে এই সেম বস্তুটাই যদি আলোর কাছাকাছি ভ্যালোসিটিতে যদি গতিশীল হয়, যে ভি টেন্স টু সি, তখন তার ভরটা দেখবা কিছু বাইরে গেছে, অর্থাৎ তার ভরটা হয়ে যাবে হচ্ছে এম। এই এম নট আর এম এর যে ট্রান্সফর্ম বা কনভার্সন, সেটাই হচ্ছে আমার এই সূত্র। এটা হচ্ছে একদম সিম্পল ব্যাখ্যা। এতক্ষণ যা যা বুঝাইলাম এটা সিম্পল ব্যাখ্যা হচ্ছে এটা, যে একটা বস্তু এখানে স্থির বসে আছে, এটার যদি আমি আলোর কাছাকাছি বেগে যদি গতিশীল করি, তাহলে আমি দেখবো তার ভর হচ্ছে বৃদ্ধি পেয়ে গেছে। বৃদ্ধি পেয়ে কত হয়েছে, এম হয়েছে। তার মানে এম নটটা কি, তার স্থির ভর, স্থির অবস্থার ভর। আর এমটা কি, তার গতিশীল অবস্থার ভর। তো এই এম আর এম নটের মধ্যে সম্পর্কই হচ্ছে এটা, যে এম ইকুয়াল এম নট ডিভাইডেড √1 - v² বাই হচ্ছে সি স্কোয়ার। এম নট হচ্ছে স্থির ভর, আর এম হচ্ছে গতিশীল ভর। ঠিক আছে, এই যে এখানে লিখে আছে দেখো, এম নটটা হচ্ছে স্থির কাঠামোর ভর, আর এম হচ্ছে তার গতিশীল কাঠামোর ভর। আর এমটা কিন্তু অবভিয়াসলি বড় হবে, কারণ একটা বস্তু স্থির থাকা অবস্থায় তার যে ভর, সে যদি আলোর কাছাকাছি বেগে যদি গতিশীল হয়, তাহলে তার ভরটা কিছু বৃদ্ধি পায়। এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা বা হচ্ছে ভর বৃদ্ধির কনসেপ্ট। তো এখান থেকে আমরা যদি ভি এর ইকুয়েশনটা যদি বের করতে চাই এখান থেকে, তো আমাদের সিম্পল ইকুয়েশন আসবে হচ্ছে এটা, যে √c × √1 - এম নট বাই হচ্ছে এম। এম যেহেতু বড় এটা থাকবে নিচে, এম নট যেহেতু ছোট এটা থাকবে হচ্ছে উপরে। তো এই হচ্ছে কথাবার্তা। দেখো তো আর কোনো ঝামেলা আছে কিনা এখানে। তুমি যদি প্রমাণটা যদি নাও বুঝো, তাও তুমি ম্যাথ করতে পারবা, তুমি জাস্ট এই জিনিসটা হচ্ছে বোঝা লাগবে। এই জিনিসটা যে মেইন কথা কি, যে একটা বস্তু স্থির আছে, তার ভর হচ্ছে এম নট। এখন এটা যদি আলোর কাছাকাছি বেগে যদি গতিশীল করি, তাহলে তার ভরটা বৃদ্ধি পাইয়া আমার এম হয়ে যাবে। ওই এম নট আর এম এর কনভার্সন হচ্ছে এটা। দেখো আর কোনো ঝামেলা আছে কিনা। ভাইয়া হ্যালো, এখানে এম নটটা কি গতিশীল কাঠামোর ভর না? এম নটটা গতিশীল কাঠামোর ভর, না না, এম নটটা হচ্ছে স্থির। এই যে দেখো, এই যে পি, মানে এই যে হলুদ ব্যক্তি প্রমাণে। তো এম এম নটটারে তো স্থির দেখবে। হলুদ ব্যক্তি তো এম নটটারে তো স্থির দেখবে, কারণ তার সামনে বসে আছে এটা। আর ওই এমটারে দেখবে হচ্ছে গতিশীল। বুঝছি, একই গাড়ির ভিতরে যেহেতু। হম হম, হলুদ বুঝছি ভাই। ব্যক্তির সাপেক্ষে, হলুদ ব্যক্তির সাপেক্ষে জি। এম নটটা স্থির, আর এমটা হচ্ছে গতিশীল। তো মেইন কাহিনী হচ্ছে এটা। আমাদের টাইম তো প্রায় শেষ, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকে একটু পর্যন্তই। আচ্ছা ভাইয়া। ওকে, জি ভাই, ঠিক আছে আচ্ছা ভাই। গুলা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, জি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।